এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপমা দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম তন্ময় দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর নীলিমা। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। নীলিমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জন্মদিনের পার্টিতে সবাই এসেছিল, স্বামী ছাড়া। সে অফিসের কাজের ঢাকের আবার আসতে পারেনি। পার্টি শেষে বাসার সবাই চলে গেল, শুধু দেওর রইল সাহায্য করতে। সবকিছু গুছিয়ে শেষ করার পর সে আমার সামনে একটি গিফট বক্স রাখল। খুলতেই দেখি একটি সোনার হার। আমি অবাক হয়ে তাকাতেই সে আমার হাত ধরে বলল, বুদি, এটা কোনো সাধারণ উপহার নয়, এটা আমার হৃদয়। তোমাকে আমি ভালোবাসি, ভাইয়ের সাথে ডিভোর্স করে আমাকে বিয়ে করো। আমি তোমাকে স্ত্রী হিসেবে সারা জীবন ভালোবাসব গু। আমার বুক ধড়ফড় করতে লাগল। গিফট বক্সের মধ্যে সোনার হার দেখে আমি পহেলেই অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এখন এই কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। এত দামি উপহার কেন? আর এসব কি বলছো তুমি? বুদি, আমি আর লুকাতে পারছি না, দেওর আমার হাত ছাড়ল না। প্রতিবার ভাইয়া যখন তোমার জন্মদিন ভুলে যায় আমি কষ্ট পাই। আজও সে আসেনি, তাই না? কিন্তু আমি এসেছি, আমি সবসময় থাকব। আমি তোমাকে সত্যিই ভালোবাসি উ। আমি হার বক্সে রেখে পিছিয়ে গেলাম। এটা সম্পূর্ণ অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। এটা কিভাবে সম্ভব? প্রেমের কাছে সবই সম্ভব বুদি। দেওর আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি জানি তুমি সুখী নও। প্রতিবার ভাইয়া যখন তোমাকে উপেক্ষা করে আমি দেখি তোমার চোখে অশ্রু। আমি আর সহ্য করতে পারছি না গি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি রাগে বললাম। এখনই এসব বাজে কথা বন্ধ করো উ। বুদি, আমার অনুভূতি বাজে নয়, দেওর আমার চোখে চোখ রাখল। আমি সত্যিই তোমাকে স্ত্রী হিসেবে চাই। ভাইয়াকে ডিভোর্স দাও, আমি তোমাকে প্রতিটি জন্মদিনে খুশি রাখব, প্রতিদিন ভালোবাসব গো। আমি ওর চোখে চোখ রেখে দৃঢ়তার সাথে বললাম, নির্মল, তুমি এখনই এখান থেকে চলে যাও। যা হয়েছে তা আমি ভুলে যাব, কিন্তু আর কখনো এরকম আচরণ করলে তন্ময়কে সবকিছু জানাব গো। নির্মল মুচকি হেসে বলল, বুদি, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমার জন্য যে কিছু করতে পারি উ। ঠিক এই মুহূর্তে ঘরের দরজার শব্দ শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। কে এসেছে এই রাত্রে? নির্মল তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি হারের বাক্সটা টেবিলের ড্রয়ারে লুকিয়ে ফেললাম। দরজা খুলে দেখি আমার প্রতিবেশী মিসেস শর্মা। তিনি হাঁপাচ্ছিলেন, যেন দৌড়ে এসেছেন। অনুপমা, তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন। অভিক। অভিক আর তার বন্ধুরা। তারা অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতাল থেকে ফোন এসেছে গি। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। অভিক? আমার ছেলে? অ্যাক্সিডেন্ট? মাথায় যেন বজ্রপাত হল। নির্মল তাড়াতাড়ি এগিয়ে এসে আমাকে ধরল, না হলে আমি হয়তো পড়ে যেতাম। কোন হাসপাতাল? নির্মল প্রশ্ন করল। সিটি হাসপাতাল, মিসেস শর্মা জবাব দিলেন। আমি গাড়ি নিয়ে এসেছি, চলো গু। ৫ মিনিট পরে আমরা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম। চারিদিকে চিৎকার, কান্না আর দৌড়াদৌড়ি। নার্সরা হুইল চেয়ারে রোগী নিয়ে ছুটে যাচ্ছিল। ডাক্তাররা হাতে ব্লাড স্টেইন গ্লাভস পরে একজন আরেকজনকে নির্দেশ দিচ্ছিল। অভিক দত্ত কোথায়? আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠে আতঙ্ক ঝরে পড়ছিল। রিসেপশনিস্ট কম্পিউটারে কিছু টাইপ করে বলল, অপারেশন থিয়েটারে, ৩য় তলায় উ। আমরা লিফটে উঠে ৩য় তলায় গেলাম। ওটির বাইরে অভিকের ২ বন্ধুকে দেখতে পেলাম, তাদের কাপড়ে রক্ত লেগে আছে। একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা। কি হয়েছিল? আমি তাদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম। আন্টি, আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম, অভিকের বন্ধু রাকিব বলল, তার চোখ অশ্রুতে ভরা। একটা লরি আমাদের বাইকের সামনে এসে হঠাৎ ব্রেক করল। আমরা ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম গু। অভিক কেমন আছে? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম। সে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে, অন্য বন্ধু রাহুল বলল। মাথায় আঘাত হয়েছে, অনেক রক্ত গেছে গি। আমি ওটির দরজার দিকে তাকালাম। একজন ডাক্তার বেরিয়ে আসতেই আমি তার দিকে ছুটে গেলাম। অভিক দত্ত কেমন আছে ডাক্তার?
ডাক্তার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। আপনি তার মা? আমি মাথা নাড়লাম। অবস্থা খুবই গুরুতর। মাথায় গভীর আঘাত হয়েছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। আমরা অপারেশন করছি, কিন্তু তিনি থামলেন। কিন্তু কি? আমি প্রায় চিৎকার করে বললাম। আমাদের রেয়ার ব্লাড টাইপে ও নেগেটিভ রক্তের তীব্র অভাব হচ্ছে। আপনার ছেলের ব্লাড গ্রুপ খুব বিরল, আমাদের ব্লাড ব্যাংকে পর্যাপ্ত স্টক নেই। আমি দেব, নির্মল এগিয়ে এসে বলল। আপনার ব্লাড গ্রুপ কি? ডাক্তার জিজ্ঞাসা করলেন। ও নেগেটিভ, নির্মল দৃঢ়তার সাথে বলল। আমি অবাক হয়ে নির্মলের দিকে তাকালাম। কেমন করে? কিন্তু এখন সেটা ভাবার সময় ছিল না। দ্রুত আসুন। ডাক্তার নির্মলকে ব্লাড ডোনেশন রুমে নিয়ে গেলেন। আমি ওয়েটিং রুমে বসেছিলাম, আমার হাত থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমি তন্মজকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। কোথায় গেছে সে? অফিসে ছিল বলেছিল, কিন্তু এখন কেন ফোন বন্ধ? ঘণ্টাখানেক পরে নির্মল ফিরে এলো, তার মুখ ফ্যাকাশে। একজন নার্স তাকে জুস দিলেন। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সে ক্লান্ত হাসল। ডাক্তার বললেন রক্ত দিতে পারায় অভিকের জীবন বাঁচতে পারে। আমি নির্মলের হাত চেপে ধরলাম। ধন্যবাদ। তুমি না থাকলে জানি না কি হতো। তার চোখে এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওটির দরজা খুলে গেল। ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখে হালকা হাসি। অপারেশন সফল হয়েছে, তিনি বললেন। রোগী এখন স্থিতিশীল আছে। আপনার ছেলে সাহসী, ওর জীবনীশক্তি অসাধারণ। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম, অশ্রু প্রবলভাবে ঝরতে লাগল। কবে দেখতে পাব ওকে? কাল সকালে। আজ রাতটা ওকে আইসিইউতে রাখা হবে। আপনারা এখন বাড়ি যান, বিশ্রাম করুন। যখন আমরা হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম, তখন আমার ফোন বাজল। তন্ময়। হ্যালো তন্ময়, আমি ব্যাকুল কণ্ঠে বললাম। কোথায় তুমি? অভিক অ্যাক্সিডেন্ট করেছে সে। আমি জানি। তন্ময়ের কণ্ঠ অদ্ভুত শোনাল। আমি হাসপাতালে আসছি। তুমি কোথায়? আমরা বেরিয়ে আসছি। অভিক এখন ভালো আছে। বাসায় যাও, সে ব্যস্ত গলায় বলল। আমি হাসপাতালে যাচ্ছি, তারপর বাসায় যাব। কল শেষ হয়ে গেল। নির্মল আমাকে দেখে জিজ্ঞাসা করল, তন্ময়দা কোথায়? হাসপাতালে যাচ্ছে। সে বলল আমরা বাসায় যেতে। নির্মল কপালে ভাঁজ ফেলল, তার ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? আমি ঘাট ঝাঁকালাম। জানি না। বাসায় ফিরে আমি নীলিমার ঘরে উকি দিলাম। সে শান্তভাবে ঘুমাচ্ছিল, সারা বিষয় থেকে অজান্তে। আমার সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তবুও ঘুম আসছিল না। অভিক, তার অবস্থা এখন কেমন আছে? আর নির্মল? সকালে যে কথা বলেছিল, ভাবলেই বুকে ধাক্কা লাগছিল। নির্মল রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল। আমি ড্রয়িং রুমে বসে টিভি চালালাম, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। নির্মল চা নিয়ে এসে আমার পাশে বসল। এই নাও গরম চা। আমি চা নিলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। তারপর আমি বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলো। সে তার চায়ে চুমুক দিয়ে বলল। তুমি জানতে কিভাবে যে অভিকের ও নেগেটিভ ব্লাড গ্রুপ? সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না। আমার নিজের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তাই বললাম। বাট আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি অন্য ব্লাড গ্রুপের হতে? সে একটু হাসল। সেই রিস্ক নিয়েছিলাম। তবে আমি জানি আমার ব্লাড গ্রুপ হল ইউনিভার্সাল ডোনার। যে কাউকে দেওয়া যায়। আমি ঘাড় নাড়লাম। অভিকের ব্লাড গ্রুপ ও পজিটিভ, তন্ময়েরা পজিটিভ, আমার অ্যাব নেগেটিভ। অভিকের ব্লাড গ্রুপ কখনো ও নেগেটিভ হতে পারে না। নির্মল অবাক হয়ে আমার দিকে তাকাল। কিন্তু ডাক্তার যে বললেন। ডাক্তার ভুল শুনে থাকবেন, আমি দৃঢ়তার সাথে বললাম। প্যাথলজিতে রিপোর্ট করতে গিয়ে হয়তো কনফিউজড হয়ে গেছেন। আমি অভিকের ব্লাড গ্রুপ জানি, সে ও পজিটিভ। নির্মল চুপ করে রইল। আমরা দুজনই তন্ময়ের অপেক্ষায় ছিলাম। রাত 11টার দিকে তন্ময় বাসায় ফিরল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব ক্লান্ত। অভিক কেমন আছে? আমি জিজ্ঞাসা করলাম। ভালো আছে, সে ক্লান্ত স্বরে বলল। ডাক্তার বললেন রাতে অবস্থা স্থিতিশীল থাকলে কাল বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? ওর অবস্থা আশঙ্কাজনক ছিল না, তন্ময় জবাব দিল।
মাইনর কনকাশন, কিছু কাট ও ব্রুইজ। আর কিছু না গি। আমি আরও বেশি অবাক হলাম। কিন্তু ডাক্তার যে আমাকে বললেন মাথায় আঘাত গুরুতর, অভ্যন্তরীণ রক্তক্ষরণ গু। তন্ময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। কে বলল তোমাকে? কোনো ডাক্তার? ওটির বাইরে যিনি ছিলেন। ডাক্তার উ। আমি সেই ডাক্তারের নাম মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমি তার নাম জানতাম না। তন্ময় ধীরে ধীরে বলল, আমি যখন হাসপাতালে পৌঁছালাম, ডাক্তাররা আমাকে বললেন অবিকের অবস্থা তেমন গুরুতর নয়। কিছু টেস্ট করা হচ্ছিল, কোনো অপারেশন হয়নি গি। একটা অস্বস্তিকর নীরবতা ঘরে ছেয়ে গেল। আমি নির্মলের দিকে তাকালাম, সে তন্ময়ের দিকে তাকিয়ে আছে, তার মুখে চিন্তার ছাপ। কোথায় ছিলে তুমি এতক্ষণ? নির্মল হঠাৎ তন্ময়কে জিজ্ঞাসা করল। তন্ময় দ্রুত জবাব দিল, অফিসে ছিলাম। তারপর কয়েকজন ক্লায়েন্টের সাথে ডিনার ছিল গু। তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি জিজ্ঞাসা করলাম। ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। তন্ময় টেবিলে তার ব্যাগ রাখল। আমি এখন শাওয়ার নিতে চাই উ। সে বাথরুমে চলে গেল। আমি আর নির্মল একে অপরের দিকে তাকালাম। কিছু একটা ঠিক ছিল না। আমি হাসপাতালে ফোন করে দেখি, আমি বললাম। এত রাতে? নির্মল প্রশ্ন করল। আমি জানতে চাই সত্যিই অবিকের অবস্থা কেমন, আমি জবাব দিলাম। আমি সিটি হাসপাতালে ফোন করলাম। রিসেপশনিস্ট আমাকে অবিকের ডাক্তারের সাথে কথা বলতে দিলেন। হ্যালো, আমি অবিক দত্তের মা বলছি। আমার ছেলের অবস্থা জানতে চাইছি গু। মিসেস দত্ত, ডাক্তার বললেন আপনার ছেলে ভালো আছে। তার সামান্য মাথায় আঘাত লেগেছে, কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণ নেই। আমরা কয়েকটি টেস্ট করেছি এবং সব রিপোর্ট নরমাল। আপনার ছেলের ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমাদের কোনো রক্তের ঘাটতি ছিল না গি। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু আমি যে ডাক্তারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন অবিকের অবস্থা গুরুতর, তার অপারেশন চলছে। ফোনের অপর প্রান্ত থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর ডাক্তার বললেন, মিসেস দত্ত, আজ আপনার ছেলের কোনো অপারেশন হয়নি। আমরা তাকে শুধু আইভি ফ্লুইড দিয়েছি এবং কিছু টেস্ট করেছি। কে আপনাকে এই তথ্য দিয়েছে? আমার গলা শুকিয়ে গেল। ওটির বাইরে এক ডাক্তার আমাকে বলেছিলেন গু। মিসেস দত্ত, আমাদের হাসপাতালের ৩য় তলায় কোনো ওটি নেই। ওটি আছে ২য় তলায় উ। আমার শরীর হিম হয়ে গেল। কি বলছেন আপনি? আপনি কি সিটি হাসপাতালে এসেছিলেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। মিডনাইট এভিনিউতে? হ্যাঁ গু। আপনি কোন ফ্লোরে গিয়েছিলেন? ৩য় তলায় উ। এবং আপনি বলছেন সেখানে ওটি ছিল? এবং আপনার ছেলের অপারেশন হচ্ছিল? হ্যাঁ গু। আমার গলা কাঁপছিল। মিসেস দত্ত, আমাদের হাসপাতালের ৩য় তলায় শুধু প্রশাসনিক অফিস আছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি ফোন রেখে দিলাম, আমার হাত কাঁপছিল। তন্ময় বাথরুম থেকে বেরিয়ে এসেছিল, সে আমার দিকে তাকাল। কি হয়েছে? তন্ময় জিজ্ঞাসা করল। তুমি অত ফ্যাকাশে দেখাচ্ছ কেন? আমি নির্মলের দিকে তাকালাম, তারপর তন্ময়ের দিকে। আমার মস্তিষ্ক দ্রুত কাজ করে যাচ্ছিল। কিছু না, আমি বললাম। শুধু ক্লান্ত লাগছে গু। তাহলে ঘুমাতে যাও, তন্ময় বলল। কাল সকালে হাসপাতালে যাব উ। রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি যে সিটি হাসপাতালে গিয়েছিলাম সেখানে ৩য় তলায় কোনো ওটি ছিল না। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? কোনো ডাক্তারের সাথে কথা বলেছিলাম? নির্মল কার রক্ত দিয়েছিল? পরের দিন সকালে তন্ময় যখন হাসপাতালে যাবার জন্য তৈরি হচ্ছিল, আমি বললাম, আমিও তোমার সাথে যাব উ। তন্ময় অবাক হয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে না? তুমি বিশ্রাম করো, আমি অবিককে নিয়ে আসছি গ। না, আমিও যাব, আমি জোর দিয়ে বললাম। সিটি হাসপাতালে পৌঁছে আমি চারিদিকে তাকালাম। গতরাতে দেখা হাসপাতালের মতোই দেখাচ্ছিল, কিন্তু কিছু জিনিস ভিন্ন ছিল। লিফট আলাদা জায়গায়, রিসেপশন ডেস্ক আরও বড়। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, ৩য় তলায় কি আছে? প্রশাসনিক অফিস, রিসেপশনিস্ট জবাব দিলেন। কোনো ওটি নেই? না, ওটি ২য় তলায় উ। আমরা অবিকের রুমে গেলাম। সে বিছানায় বসে টিভি দেখছিল। তার কপালে ব্যান্ডেজ বাঁধা ছিল, একটা হাতেও। আমাকে দেখে সে হাসল। মা, তুমি এসেছ? আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি, সে বলল। মাথায় একটু আঘাত লেগেছে, ব্যাসকে। আমি তার চোখের দিকে তাকালাম। অপারেশন হয়নি তোমার? না, সে অবাক হয়ে বলল।
কিছু টেস্ট করা হয়েছে, ব্যাস। আমি ডাক্তারের সাথে দেখা করলাম, তিনি আমাকে গতরাতের সেই একই কথাই বললেন। অবিকের অবস্থা গুরুতর ছিল না, কোনো অপারেশন হয়নি, তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। বাসায় ফিরে আসার পর আমি নির্মলের অপেক্ষা করছিলাম। সে কলেজ থেকে ফিরল দুপুরে। আমি তাকে ড্রয়িং রুমে ডাকলাম। আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি বললাম, আমার কণ্ঠ দৃঢ়। বলো। সে সোফায় বসল। আমরা কাল রাতে কোন হাসপাতালে গিয়েছিলাম? নির্মল আমার দিকে অবাক হয়ে তাকাল। সিটি হাসপাতালে। কেন? তৃতীয় তলায়। হ্যাঁ গো। তুমি কোনো ডাক্তারের কাছে রক্ত দিয়েছিলে? নির্মল একটু চুপ থেকে বলল, সে ডাক্তারের নাম আমি জানি না। তিনি আমাকে একটা রুমে নিয়ে গিয়েছিলেন গো। কোন রুম? আমি চাপা গলা জিজ্ঞাসা করলাম। আমি ঠিক মনে করতে পারছি না গি। কারণ সিটি হাসপাতালের তৃতীয় তলায় কোনো ওটি নেই নির্মল, আমি বললাম। সেখানে শুধু অফিস আছে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা সিটি হাসপাতাল ছিল না গি। নির্মল পাথরের মূর্তির মতো বসে রইল। আমি আমার ফোন বের করে ক্যামেরা অন করলাম। কাল রাতে কি ঘটেছিল নির্মল? সত্যি করে বলো। আমি নির্মল শব্দ খুঁজে পাচ্ছিল না। অবিকের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। সে হাসপাতালে ভর্তি হয়নি। সব ছিল নাটক। নির্মল উঠে দাঁড়াল। দেখো বুদি, আমার কোন দেওর নেই, আমি চিৎকার করে বললাম। তন্ময়ের কোনো ভাই নেই। তুমি কে? কেন আমাদের বাসায় এসেছ? আমার পরিবারের সাথে এই খেলা কেন খেলছ? নির্মল আমার দিকে এগিয়ে এলো। অনুপমা, শান্ত হও। দূরে থাকো, আমি বললাম। আমি পুলিশে ফোন করছি। করো। হঠাৎ নির্মলের চেহারা বদলে গেল। কিন্তু তার আগে এটা দেখো। সে পকেট থেকে একটা স্মার্টফোন বের করল এবং আমাকে দেখাল। স্ক্রিনে আমি দেখলাম অবিক। সে একটা চেয়ারে বাঁধা, তার মুখে গেজ, তার চোখে ভয়। অবিক, আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, নির্মল শান্তভাবে বলল। তোমার ছেলে আমাদের কাছে আছে। হাসপাতালে যাকে দেখেছ সে অবিক নয়, আমাদের লোক। আমি স্তব্ধ হয়ে গেলাম। কে তোমরা? কি চাও? আমরা সত্যিই তন্ময়ের অফিসে একটা লিস্ট খুঁজছি, নির্মল বসে বলল। কি লিস্ট? তুমি জানো তোমার স্বামী কি করে? নির্মল হাসল। সে একজন ড্রাগ ডিলার বুদি। ঢাকার সবচেয়ে বড় সিন্ডিকেটের সদস্য। সে তার ক্লায়েন্টদের একটা লিস্ট রাখে, যাতে উচ্চপদস্থ অনেক লোক আছে, পুলিশ অফিসার, রাজনীতিবিদ, ব্যবসায়ী। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তন্ময়? কখনো না। সে তোমাকে কখনো বলেনি তার এত টাকা কোথা থেকে আসে? নিয়মিত বিদেশ ভ্রমণ? দামি গাড়ি? এই বাড়ি? আমাদের বসের সাথে তার চুক্তি ছিল, কিন্তু সে বসকে ধোঁকা দিয়েছে। তাই আমরা এসেছি সেই লিস্ট নিতে। আমি মাথা নাড়লাম। আমি জানি না কোনো লিস্টের কথা তুমি বলছ। তোমার জানার কথাও নয়। নির্মল একটা সিগারেট ধরাল। কিন্তু আমরা জানি সেটা এই বাড়িতে আছে। আমি এখানে সেটা খুঁজতে এসেছি। যদি তুমি সাহায্য করো, তোমার ছেলেকে কিছু হবে না। তন্ময় কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নির্মল বলল। সে এখনও সেই লিস্ট কোথায় লুকিয়েছে বলেনি। কিন্তু হয়তো তুমি বলতে পারবে। আমি চুপ করে বসে রইলাম। সারা শরীর কাঁপছিল, কিন্তু মাথায় একটাই চিন্তা, অবিককে বাঁচাতে হবে। আমি কিছুই জানি না, আমি বললাম। কিন্তু তন্ময়ের অফিসে দেখতে পারো? সেখানে দেখেছি, নির্মল বলল। কিছু পাইনি। কিন্তু আমাদের তথ্য বলছে সেই লিস্ট এই বাড়িতে লুকানো আছে। কোথায় হতে পারে বুদি? ভাবো। আমি মাথা নাড়লাম। আমি সত্যিই জানি না। চিন্তা করো। নির্মল উঠে দাঁড়াল। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। তারপর আমি আবার আসব। যদি তুমি আমাকে সেই লিস্ট না দাও, তাহলে তোমার ছেলের আঙুল একটা একটা করে কেটে ফোনে দেখাবো। সে বাইরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। আমি নীলিমার ঘরে দৌড়ে গেলাম। সে স্কুলে। ফোন করলাম। ভগবানকে ধন্যবাদ, সে ক্লাসে ছিল। স্কুলের প্রিন্সিপালকে বললাম ওকে যেন কেউ না নিয়ে যায়, আমি নিজে যাব। এরপর তন্ময়ের ঘরে গেলাম। সাধারণত আমি ওর ড্রয়ারে হাত দিতাম না, কিন্তু এখন দুশ্চিন্তায় সব উল্টেপাল্টে দেখতে লাগলাম। কোনো লিস্ট খুঁজছি, কিন্তু কি ধরনের? পেপার? ডিভিডি?
পেনড্রাইভ। অনেকক্ষণ খোঁজার পর আমি একটা লকার খুঁজে পেলাম যা লুকানো ছিল বেডরুমের মেঝের নিচে কার্পেটের তলায়। একটা ছোট্ট স্টিলের বাক্স, লক করা। আমি চাবি খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, নির্মল আসতে আর মাত্র ৩০ মিনিট বাকি। আমি হাতুড়ি দিয়ে লকার ভাঙার চেষ্টা করলাম কিন্তু এটা অত্যন্ত শক্ত ছিল। আমি ঘরময় তাকালাম, কিছু একটা দরকার যা দিয়ে এটা ভাঙা যায়। হঠাৎ আমার চোখ পড়ল তন্ময়ের গানের দিকে যা দেয়ালে টাঙানো ছিল। সে শখের বসে সেটা রেখেছিল, কখনো ব্যবহার করত না। আমি সেটা নিয়ে লকারের উপর জোরে জোরে আঘাত করতে লাগলাম। কয়েক মিনিট পর লকার ভেঙে গেল। ভিতরে একটা পেন ড্রাইভ, কিছু টাকা এবং কিছু কাগজপত্র ছিল। আমি পেন ড্রাইভটা নিয়ে ল্যাপটপে লাগালাম। পাসওয়ার্ড চাইল। কি হতে পারে? তন্ময়ের জন্মদিন? আমার জন্মদিন? বিয়ের তারিখ? নানা পাসওয়ার্ড ট্রাই করলাম, কিছুই মিলল না। সময় পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা আইডিয়া এলো, অবিকের জন্মতারিখ ব্যাকওয়ার্ডে। ট্রাই করলাম, আর মিলে গেল। পেনড্রাইভে একটা ফোল্ডার ছিল, তার ভিতরে একটা স্প্রেডশিট। খুললাম, সেখানে অনেক নাম, ফোন নম্বর, ঠিকানা। কিন্তু এগুলো কি সত্যিই ড্রাগের ক্লায়েন্ট? অনেকগুলো ফাইল দেখলাম কিন্তু কোনটাই ড্রাগ ডিলিংয়ের সাথে সম্পর্কিত মনে হল না। বরং দেখা গেল এই লোকেরা তন্ময়ের আসল ব্যবসার ক্লায়েন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তন্ময় একটা সফটওয়্যার কোম্পানির মালিক, সে কোনো ড্রাগ ডিলার নয়। তবে ফাইলগুলোর মধ্যে একটা ফোল্ডার পেলাম যার নাম সিন্ডিকেট এভিডেন্স ই। খুলে দেখলাম সেখানে অনেক রেকর্ডিং, ছবি, ডকুমেন্ট রয়েছে। ঢাকার একটা বড় ড্রাগ সিন্ডিকেটের সব প্রমাণ। এবং এর মধ্যে কিছু উচ্চপদস্থ লোকের নাম ছিল, পুলিশ অফিসারও ছিল। আমি বুঝলাম তন্ময় ড্রাগ ডিলার নয়, সে এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিল। কিন্তু কেন? ঠিক তখনই ডোরবেল বাজল। নির্মল ফিরে এসেছে। আমি পেনড্রাইভটা ল্যাপটপ থেকে খুলে নিলাম, আমার পকেটে রাখলাম। তারপর দরজা খুললাম। নির্মল ঢুকল, তার সাথে আরেকজন লোক, ব্যাগ হাতে। আমি জানতাম সে কি ব্যাগে নিয়ে এসেছে। কোথায় সেটা? নির্মল সরাসরি জিজ্ঞাসা করল। আমি পেয়েছি, আমি বললাম। কিন্তু আমি আগে আমার ছেলেকে দেখতে চাই। নির্মল হাসল। তুমি আমাদের বিশ্বাস করবে তো? আমার কাছে বিকল্প কি? আমি বললাম। তোমার ফোনে দেখাও অবিক ঠিক আছে কি? নির্মল ফোন বের করল, কল করল। পর্দায় অবিক দেখা গেল, এখনও চেয়ারে বাঁধা, কিন্তু দেখে মনে হলো ঠিক আছে। অবিক, তুমি ঠিক আছো? আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম। মা, এরা কারা? কেন আমাকে? কল কেটে গেল। নির্মল ফোন পকেটে রাখল। এখন দাও সেটা গু। আমি পেনড্রাইভটা বের করলাম। এটা? এর মধ্যে সব আছে গু। নির্মল সেটা নিয়ে তার সাথীকে দিল। দেখু। লোকটা ল্যাপটপে পেনড্রাইভ লাগালো, তারপর বলল, পাসওয়ার্ড চাচ্ছে গি। 800519191। আমি বললাম, অবিকের জন্মতারিখ ব্যাকওয়ার্ডে। লোকটা টাইপ করল, তারপর ফাইলগুলো দেখতে লাগল। নির্মল তার কাছে গিয়ে দেখল, তারপর আমার দিকে ফিরে তাকাল। ঠিক আছে। তুমি সত্যিই সেটা পেয়েছ গু? এখন আমার ছেলেকে ছেড়ে দাও, আমি বললাম। নির্মল দোলা দিয়ে হাসল। হয়তো। কিন্তু প্রথমে আমরা এই ফাইলগুলো ডিলিট করে দিই। এবং এই ভাঙা লকারও দেখছি। তন্ময় ভায়া কি তোমাকে কোনোদিন বলেছে সে কি করে? সে ড্রাগ ডিলার নয়, আমি জোর দিয়ে বললাম। তার একটা সফটওয়্যার কোম্পানি আছে। আর সে ঢাকা ড্রাগ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিল গু। নির্মল দীর্ঘশ্বাস ফেলল। তুমি অনেক বেশি জেনে ফেলেছ, বুদিগি। সে তার সাথীর দিকে তাকাল, যে পেন ড্রাইভের ফাইলগুলো ডিলিট করতে ব্যস্ত ছিল। আমি কাউকে বলবো না, আমি বললাম। আমরা দেশ ছেড়ে চলে যাব। শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। অত সহজ নয়, নির্মল বলল। আমাদের বসকে ব্যাখ্যা করতে হবে কেন তোমাদের ছেড়ে দিলাম গু। কারণ আমি সব কপি করে পুলিশকে পাঠিয়ে দিয়েছি, আমি হঠাৎ বললাম। নির্মল ও তার সাথী থমকে গেল। যখন বুঝতে পারলাম এগুলো কি, আমি চালিয়ে গেলাম, আমি আমার এক বন্ধুকে সব ফাইল ইমেইল করে দিয়েছি। শেপ